প্রথমবারের মতো বহুল আলোচিত আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সঙ্গে ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বিদেশি গণমাধ্যম প্রতিনিধি এবং বেশ কয়েকজন ভুক্তভোগী। 5 আগস্টের পর বাংলাদেশের মানুষের মধ্যে একটা জিনিস নিয়ে সবচেয়ে বেশি কৌতূহল ছিল, সেটা হচ্ছে যে দীর্ঘদিন যাবৎ আমরা আয়নাঘর একটা শব্দের সাথে পরিচিত ছিলাম। প্রথম যেদিন ধানমন্ডি 32 ভাঙা হলো তখন হৃদয়ের রক্তক্ষরণ হয়েছিল। কেন এই ধানমন্ডি 32 ভাঙা হয়েছিল, কেন ভাঙা হলো এই ধানমন্ডি 32? কিন্তু যখনই পুরোপুরি ভাঙা হলো আর এর একের পর এক রহস্যগুলো উন্মোচন হচ্ছে, তখনই দিলটার মধ্যে শুধু এই প্রশ্নটা জাগতেছে, কেন এতদিন ভাঙা হলো না? আজকে পুরো ভিডিওটা দেখেন, পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। 5 আগস্টের পর বাংলাদেশের মানুষের মধ্যে একটা জিনিস নিয়ে সবচেয়ে বেশি কৌতূহল ছিল, সেটা হচ্ছে যে দীর্ঘদিন যাবৎ আমরা আয়নাঘর একটা শব্দের সাথে পরিচিত ছিলাম। তো আসলে কি আয়নাঘরের অস্তিত্ব আছে, নাকি এগুলো বানোয়াট কল্পকাহিনী ছিল? প্রকৃতপক্ষে আয়নাঘর দেখতে কেমন? অনেক ভিডিও বের হয়েছে, আপনারা স্ক্রিনে ইতিমধ্যে 2-1টা ছবি দেখতে পাচ্ছেন। তো প্রকৃতপক্ষে আয়নাঘরের অস্তিত্বের প্রমাণ মিলেছে। আর আজকে আমাদের প্রধান উপদেষ্টা, সাথে আরো কয়েকজন উপদেষ্টা, সাংবাদিক, ইভেন যারা এই আয়নাঘরগুলোতে ছিলেন, তাদের বক্তব্য, তাদের কি বলা হয় যে ডেডিকেশন, সবকিছু আমরা সামনে পেলাম। মজার বিষয় হচ্ছে উপদেষ্টা আসিফ, তারা যখন ডিবিতে ছিল তখন নাকি তাদেরকেও আয়নাঘরে নিয়ে আসা হয়েছিল। একটা রুম দেখে আসিফ বলতেছে যে এটা একটু ভাঙ্গা চুরা বড় করা হয়েছে, বাট এখানে একটা রুম ছিল। তো চলুন দেখি ছবিতে, এবং বাকি বক্তব্যগুলো আপনাদেরকে বলছি যে আজকে আমাদের ডক্টর ইউনূস সহ একটা টিম, তারা এই আয়নাঘর পরিদর্শন করেছেন। ডক্টর ইউনূসের সাথে বাকি যারা ছিল, তারা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর, যেটা আছে ডিজিএফআই, সেইখানের যে যৌথ জিজ্ঞাসাবাদ সেল এবং র্যাব 2 এর সিপিসি 3 এর ভেতরে যে সেলগুলো ছিল আয়নাঘর হিসেবে পরিচিত, সেগুলোকে পরিদর্শন করেছেন। এরপর র্যাবের সদর দপ্তরের টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স সেন্টারেও তারা পরিদর্শন করেন। আর এখানে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য থেকে শুরু করে আরো অনেকে ছিলেন। আর এসব গোপন বন্দিশালা আগারগাঁও, কচুক্ষেত এবং উত্তরা এলাকায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার যে প্রেস উইং আছে। সেখান থেকে আমরা এই ছবিগুলো যেগুলো দেখিয়েছি, বলা হচ্ছে যে এগুলো বিভিন্ন বন্দিশালার বিভিন্ন কক্ষ ঘুরে তারা আপনার এই ছবিগুলোকে সামনে এনেছেন। আর এখানে আমরা যদি দেখি যে এই আয়নাঘর নিয়ে নানান বক্তব্য, ছবিতে আমরা যতটুকু বুঝতে পারছি মানবাধিকার সংগঠন থেকে শুরু করে বলা হচ্ছে যে আপনার সারা বাংলাদেশে অনেকগুলো এরকম আয়নাঘর অস্তিত্ব আছে। তবে আয়নাঘরগুলোর মধ্যে যে মানুষের কিউরিসিটি ছিল বা সন্দেহ ছিল, সেগুলো আজকের এই পরিদর্শনের মাধ্যমে সামনে চলে আসছে যে ঘটনা সত্য। বেশ কিছু চেয়ার দেখলাম আমরা, অনেকগুলো ওয়াল দেখলাম, যেখানে ছোট্ট একটা রুমে নাকি বছরের পর বছর থাকতে হইতো। আবার যে চেয়ারটা দেখছেন, এই চেয়ারে বসাইয়া ইলেকট্রিক শক দিয়া, মানে নানান ধরনের তথ্য জিজ্ঞাসা অথবা রাজনৈতিক ভাবে উপর মহলের নির্দেশে যাদেরকে গুম করার জন্য বলা হইতো, দীর্ঘদিন যাবত এখানে রেখে অত্যাচার করা হইতো, টর্চার করা হইতো। তো প্রধান উপদেষ্টা বলছিলেন যে আসলে এরকম যে একটা দৃশ্যাবলী আছে বা এরকম একটা জগৎ আছে, এই সভ্য দুনিয়ার সাথে এটা কোনোভাবেই আসলে বিশ্বাস হচ্ছে না যে প্রকৃতপক্ষে এগুলো ছিল। তো আমরা বেশ কিছু ফুটেজ দেখছি, ফুটেজ বলতে এখানে যখন তারা লাইভ ক্যামেরা করছে, তো সেখানে আমরা দেখলাম। তো যাই হোক, যতটুকু মনে হয়েছে যে আসলে এই নৃশংসতা কারে বলে, কত প্রকার কি কি, এগুলো এই আয়নাঘরের মধ্যে না গেলে হয়তোবা আমরা দূর থেকে জাস্ট নিউজ করছি বা আপনি শুনছেন, এটার ভয়াবহতা কি পরিমাণ, যাদের পরিবারের সদস্যরা গুম হয়েছে, অপহরণ হয়েছে, এখানে নির্যাতনে মারা গেছে বা এখান থেকে বের হইয়া পরিবারের কাছে গেছে, তাদের কাছে এটার যে অনুভূতি বা আবেগ, আমরা এজ এ নিউজ করা অথবা নর্মালি এজ এ লিসেনার হিসাবে শোনা, এটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তো এই আয়নাঘরগুলা চিরজীবনের জন্য বন্ধ করা হোক। আগামীতে কোন সরকারের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে এই ধরনের কর্মকাণ্ড যেন আর জীবনে না হয়, এটার সর্বোচ্চ একটা। প্রথমবারের মতো বহুল আলোচিত আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সঙ্গে ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বিদেশি গণমাধ্যম প্রতিনিধি এবং বেশ কয়েকজন ভুক্তভোগী, যারা বছরের পর বছর বন্দী ছিলেন এসব আয়নাঘরে।
জৌন ইলেকট্রনিক্স এর সুপার এক্সচেঞ্জ অফারে 1-এর ভিতর 3 15 বদলে নতুন নিন জৌন ইলেকট্রনিক্স। মানুষ নিশ্চিন্ন হয়ে গেছে, কেউ বলতে পারছে না সে কোথায়। তার মেয়ে আপনাদের সামনেই ছিল আজকে, যে বলছে আমার মা কোথায়, আমার মাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। আজ 9 বছর করে, 9 বছর ধরে আমরা আর খোঁজ পাইনি। সে নিজেও ছিল, 11 বছর বয়সে ছিল, সে মায়ের সঙ্গে ছিল, তাকে রেখে মাকে নিয়ে চলে গেছে। এই হলো সামান্য একটা দৃশ্য। আগারগাঁও র‍্যাব 2 এর কার্যালয়ের গোপন বন্দিশালার অনেক কিছুই মুছে ফেলার আলামত পাওয়া গেল স্পষ্ট। ভুক্তভোগীরা নিজেই বর্ণনা করলেন ভয়াবহ সেই নির্যাতনের কথা। ওই যে খুপড়ির মধ্যে তাকে রাখা হয়েছে, গ্রামে তো মুরগির খাঁচা হতে হচ্ছে, তো বড় হয় এরকম অবস্থা। মুরগিও নড়াচড়ার যেরকম জায়গা পায় না, ওরও নড়াচড়ার কোনো জায়গা নেই। ওকে অবস্থা রাখা হয়েছে, মাসের পর মাস, বছরের পর বছর তাকে অবস্থা রাখা। গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে, এটা তার একটা নমুনা। প্রথম দিনের ভিজিটে কচুক্ষেত এবং উত্তর এলাকার আয়নাঘরেও যান পরিদর্শক দল, যেটা নিয়েই খবর প্রচার হয়েছিল বিদেশি গণমাধ্যমে। গুম কমিশন যেটা আমাদের সামনে নিয়ে আসলো, সেটা হলো যে কি পরিমাণে একটা দেশকে সর্বদিকে ধ্বংস করা যায়, এমনকি মানুষের একেবারে সামান্যতম যে মানবিক অধিকার সেটুকু থেকে বঞ্চিত করে রেখে দেওয়া হয়েছে। আজকে এটা জাতির জন্য একটা বড় চূড়ান্ত রকমের একটা ডকুমেন্ট হবে। যারা করেছে তারা আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, আমাদেরই ঘনিষ্ঠ আত্মীয়, তারাই করেছে। এবং আমরা এই সমাজকে যদি এর থেকে বের করে না আনতে পারি, তাহলে এই সমাজ তো টিকে থাকবে না। মূলত সরকারের বিভিন্ন বাহিনীর গোপন বন্দিশালাগুলোকেই বলা হয় আয়নাঘর। শেখ হাসিনার শাসন আমলে 2009 থেকে 2021 সালে সেপ্টেম্বর পর্যন্ত কমপক্ষে 1,500-এরও বেশি মানুষকে গোপনে বন্দী করে রাখার তথ্য পেয়েছে গুম কমিশন। পর্যায়ক্রমে অন্যান্য আয়নাঘরও পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যারা করেছে তাদের বিচার করতে হবে, তা না হলে আপনি নিষ্কৃতি পাবেন না এটার থেকে। এই যে কাজগুলো করে গেল তারা, তা না হলে আমরা। আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন এবং দেখতে পারলেন, এই জনগণের কথা শুনতে পারলেন, দেখতে পারলেন যে স্বৈরাচার শেখ হাসিনা শুধু একটা, মানে ওরে কি বলবো, ওরে কি বললে ভাই ও মানে লজ্জা পেয়ে তারপর নিজে বাথরুমের মধ্যে গিয়ে তারপর মৃত্যুবরণ করবে। এটা কি বললে ভাই, কিভাবে ও ঘৃণা পাবে? ওর মধ্যে লজ্জা নাই? ও ক্ষমতার জন্য এমন কোনো কাজ নাই যে কাজগুলো করতে দ্বিতীয়বার ভাবছে। ক্ষমতার জন্য যদি 1 লক্ষ মানুষ মারা লাগতো সেটা ও করতো। এই স্বৈরাচার হাসিনা, এই স্বৈরাচার হাসিনার জন্য এখনো কিছু কুকুর আছে, মানুষ নামক কিছু কুকুর আছে, সেই কুকুরগুলোর এখনো জ্বলে। আল্লাহ হাফেজ।